বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর ইকবালের সাথে। এই যে কোভিড সিচুয়েশন যখনই শুরু হলো তখন থেকে কিন্তু সারা বিশ্বের চিন্তার এবং সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে কোভিড-19 ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোভিড-19 ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি বিশ্ব পরিস্থিতির সাথে বাংলাদেশ পরিস্থিতির কথা জানতে চাচ্ছি যে সেক্ষেত্রে কি মানে আমরা স্বাস্থ্য ব্যবস্থার যে মৌলিক উপাদানগুলো, চিকিৎসা দেয়া, অন্যান্য ভ্যাকসিন প্রোগ্রামগুলো, সেগুলো কি কোনো কারণে হ্যাম্পার্ড হচ্ছে বলে কি আপনার মনে হচ্ছে? আপনার আমি যতটুকু জানি আপনাকে একটা তথ্য দিয়েই বলি, আপনি নিজেও জানেন যেহেতু আপনি একজন বাংলাদেশের নাগরিক ছিলেন এক সময়, এখনো আছেন। সেটা হচ্ছে যে দেখেন ইপিআই প্রোগ্রাম যেটা বাংলাদেশে, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, দি বেস্ট, এবং এখানে কিন্তু আমরা প্রাইজও পেয়েছি। ফার্স্ট প্রাইজটা আমরা পেয়েছি কারণ ভ্যাকসিনেশনটা আমাদের দেশে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন পোলিও কিন্তু আমাদের দেশ থেকে আমরা ইরেডিকেট করে দিতে পেরেছি। কোভিডে আমাদের কিন্তু অনেক ডাক্তার মৃত্যুবরণ করেছেন, সেটা সঠিক, কিন্তু আমাদের অন্যান্য ভ্যাকসিন প্রোগ্রাম কিন্তু কোনো হ্যাম্পার এখন পর্যন্ত আমার কাছে কোনো নিউজ নেই যে আমাদের যে বাচ্চাদের যে 0 to আপনার 5 years 5 to কোনো ভ্যাকসিনে কোনো সমস্যা। কেন আমি কথাটা বললাম যে এটা খুব স্বাভাবিক, একজনের হার্ট ডিজিজ আছে, এখন কোভিডের কারণে এত বেশি মানুষ প্যানিক অবস্থায়, অনেক ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে হার্ট ডিজিজের রোগী, সেটাকে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে কোভিড ম্যানেজমেন্ট নিয়ে এরকম কিছু সিচুয়েশন হয়েছে। সেই জন্য কথাটা আমি বললাম, আসলে আপনি আরো ভালো জানবেন। জি, আমি যেটা আপনাকে একটু ক্লিয়ারিফাই করি, আমি বলেছি অন্যান্য ভ্যাকসিনের কথাটা, ইপিআই প্রোগ্রামের। এখন যদি অন্য ডিজিজের ইস্যু আসতে হয়, আমি সবসময় কিন্তু যখন বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেয় আমি মনে প্রাণে সাপোর্ট করি, বাট কিছু আমার দ্বিমত থাকে। যেমন আমি বলি, আপনি যদি কানাডার একটা হসপিটালের সাথে, বাংলাদেশ তো শুধু ঢাকা শহর বা চিটাগাং শহর চিন্তা করলে হবে না, আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে মফস্বল শহর থেকে শুরু করে আপনার তাদেরও তো কোভিড হবে, সেই মানুষদের কথাও তো চিন্তা করতে হবে। তো সুতরাং সেখানে যে হাসপাতাল, আপনার নিশ্চয়ই আপনার ধারণা আছে, সেখানে কিন্তু এই যে আমাদের অত বড় হাসপাতাল কিন্তু নেই যে এক জায়গা থেকে এন্ট্রি করাবো অন্য জায়গা থেকে বের করাবো, যেটা ট্রায়াস বলে যেটাকে, সেটা কিন্তু আমাদের সব হাসপাতালে করার ক্ষমতাও নেই আমাদের। বাট তারপরে আমি যেটা সাজেস্ট করেছি, ইয়েস, এবং যেটা আমি সাজেস্ট করেছিলাম যে কিছু কিছু হাসপাতাল কোভিড হাসপাতালে রূপান্তরিত না করে তাকে সেপারেট রাখার জন্য, যেই প্রশ্নটা আপনি এখন আমাকে করলেন, যেন শুধু তো হার্ট পেশেন্ট না, অনেক কিডনি পেশেন্ট থাকতে পারে, অনেক যক্ষার পেশেন্ট থাকতে পারে, বিভিন্ন ডিজিজের পেশেন্ট আসে। তখন হয় কি, একটা যেই হাসপাতালে কোভিড থাকে, প্রথম দিককার কথা বলছি, যে এটা তো একটা ছোঁয়াচা রোগ, তাই না? আপনার একটা বয় বা ওয়ার্ড বয় যখন একটা ট্রলিতে সেই মানুষকে উঠিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে, তার হওয়ার স্কোপটা আপনিও ভালো জানেন, যেটা ইজ মোর দেন নর্মাল। তো এখন আপনার এই জিনিসগুলো আমাদের দেশের সাথে অন্যান্য দেশের কম্পারেবল ওই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট হলেও, আমরা যেইভাবে অনেক ডাক্তারের জীবনের বিনিময়ে কিন্তু আমরা কিন্তু অলমোস্ট, আমার কাছে যেই তথ্য আছে, সেকেন্ড হাইয়েস্ট ডাক্তার আমাদের দেশে মারা গেছে প্রথম দিকে ফ্রন্টলাইনার হিসাবে। কিন্তু এখন যে পরিস্থিতি, আমরা কিন্তু 8-10টা দেশের সাথে কম্পারেবল, এবং আমরা কিন্তু সেইভাবে কোভিডটা কন্ট্রোলে আছে। এবং আপনি জেনে খুশি হবেন, আপনাদেরও এই দেশে আমি যতটুকু বুঝি, যে টরন্টো শহরের কথাই বলি, 200-300 বা 300-350 মতো হয়, এবং আমাদের ওখানেও কিন্তু পুরো দেশটা, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের দেশে পার স্কোয়ার ফিটে যেই পরিমাণ পপুলেশন, সেই পরিমাণে এটা আল্লাহর রহম বলতে পারেন, আমাদের সিস্টেমের কথাও বলতে পারেন, সব কিছু মিলিয়ে বলবো, সেই তুলনায় খুব অল্প মানুষ মারা গেছেন। উইথ ডিউ রেসপেক্ট, যাদের জীবন চলে গেছে তারা তো আর ফিরে আসবে না, এবং তাদের ফ্যামিলির যে অবস্থা, তাদেরকে ডিউ রেসপেক্ট দিয়েই বলছি, অন্য দেশের সাথে কম্পেয়ার করলে আমরা সেই তুলনায় অনেক ভালো ছিল। এটার পিছনে আমার কিছু ব্যক্তিগত সায়েন্টিফিক রিজনও আছে। সেটা হচ্ছে যে আপনি দেখবেন আমরা কিন্তু অন্যান্য ভাইরাল ডিজিজে সেই রকমভাবে এক্সপোজ, যেটা আপনারা না, মানে কানাডার অধিবাসীরা না। কারণ আপনাদের এখানে কিন্তু ডেঙ্গি ফিভার হয় না, হয় বা চিকেনগুনিয়া, এগুলো কি হয় না। কিন্তু আমাদের দেশে আমি বলে দিচ্ছি, যেমন চিকেনগুনিয়া, ডেঙ্গি, তারপরে আপনার নিপা ভাইরাস, ভাইরাল ডায়রিয়া, এবং আরও যা করোনা যা আছে, করোনার তো একটা এই এপিসোড এখানে হচ্ছে, কিন্তু এই সব কিছু আমাদের কিন্তু আগে হওয়া আছে, কিন্তু আমাদের সেই সব ডিজিজের এগেনস্টে আমাদের কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়েছিল, এবং এটাকে বলা হয় ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, যেটা কিন্তু কিছুটা প্রোটেকশন আপনাকে দেয়, সেই কারণে একটা হতে পারে। প্লাস আপনি যদি এই রিলেশনে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি প্লিজ, সেটা হচ্ছে যে আমেরিকা বলেন, কানাডা, উন্নত সবগুলো দেশগুলোতে এখন
তৃতীয় ডোজ ভ্যাকসিনের কথা চিন্তা করা হচ্ছে। এখন আমি একজন মাইক্রোবায়োলজির মানুষ হিসাবে আমি যতটুকু বুঝি, আপনি ডাক্তার, আপনি নিজেও জানেন, সেটা হচ্ছে যে একটা ইনফেকশন হওয়ার পরে শরীরে নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রডিউসড হয়। তো আমরা 2টা ভ্যাকসিন অলরেডি নিয়েছি। এখন আমাদের শরীরে তো অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, আমি থিওরিটিক্যালি বলছি যে হওয়ার কথা। এখন আমার জানা মতো কানাডা বা আমেরিকা কোথাও ম্যাসিভ সেরো সার্ভিলেন্স বা বিশাল জনগণের অ্যান্টিবডি রেসপন্স দেখা বা এই জাতীয় কোনো প্রোগ্রাম কিন্তু নেওয়া হয়নি। কিন্তু দেখা যাচ্ছে তারা ডিক্লারেশন অলরেডি দিয়ে দিয়েছে কানাডায় যে 3rd ডোজের ভ্যাকসিনেশন, 3rd ডোজ দেওয়া হবে। এখন আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি এটাকে কিভাবে, আপনি এটা মূল্যায়ন করবেন কিভাবে যে আসলে কি এই 3rd ডোজ উইদাউট সেরো সার্ভিলেন্স আপনি 3rd ডোজের ভ্যাকসিনেশনটা কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, খুব সুন্দর একটা ভালো প্রশ্ন করেছেন। এটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি ব্যক্তিগতভাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আমাদের এই যে কোভিড-19-এর ভ্যাকসিন তৈরি হয়েছে, তার আগে যে আরএনএ ভ্যাকসিনগুলো মিনিমাম ইয়ার্স লেগেছে 7 ইয়ার্স অ্যান্ড হাফ, 7.5 বছরের মতো সময় লেগেছে একটা ভ্যাকসিন তৈরি করতে। আর এইবার দেখেন যে একটা ভ্যাকসিন তৈরি করতে উইদিন 10.5 মাস, 11 মাসের মধ্যে তৈরি করে আমরা এটা মানুষের জীবন বাঁচানোর জন্য ব্যবহার করেছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাইজার বায়োএনটেক এবং মডার্না যে ভ্যাকসিনটা তৈরি করেছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, এই ভ্যাকসিনটা তৈরি হওয়াতে কিন্তু আমাদের একটা যুগোপযোগী মানে একটা বিপ্লব হয়ে গেছে। কারণ এরপরে যদি কোনো ভাইরাসের আক্রমণ আমাদের মধ্যে হয়, তখন কিন্তু এই এমআরএনএ টেকনোলজি দিয়ে কিন্তু আমরা ভাইরাস আরও দ্রুততার সাথে বের করতে পারবো। এটা আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিলাম। এবার আপনি আসেন, দেখেন কোনো ভ্যাকসিন কোম্পানি এই পর্যন্ত বলেনি যে ভ্যাকসিন পুশ করার পরে আপনার কতদিন অ্যান্টিবডি আপনার ভিতরে থাকবে। ঠিক আছে, জি, সবাই অ্যাজাম্পশন করে নিচ্ছে যে 1 বছর থাকবে। বাট আমি ল্যান্সেটে দেখেছি যে অ্যাস্ট্রাজেনেকা বলছে তাদেরটা 1 থেকে 1.5 বছর এবং ফাইজার বলছে তাদেরটা 2 বছর পর্যন্ত অ্যান্টিবডিটা থাকবে। শুধু তো আপনার ভ্যাকসিনে অ্যান্টিবডি তৈরি হয় না, যারা করোনায় আক্রান্ত হয়ে ফিরে এসছে বা সারভাইভ করেছে তাদেরও কিন্তু বডিতে অ্যান্টিবডি হচ্ছে। বাট আমি আইরিশ একটা স্টাডির থেকে দেখেছি, আয়ারল্যান্ডের স্টাডি, প্রায় 600 জনের লোকের উপরে করেছে। দেখা যাচ্ছে যে এই যে আমার বডিতে যেই অ্যান্টিবডিটা হচ্ছে সেটা কিন্তু আপনার 6 থেকে 5 মাসের বেশি থাকছে না। 5 থেকে 6 এবং আমাদের আরেকটা ধারণা আছে, যেটা আপনি খুব সুন্দরভাবে বলেছেন আমাকে, এই যে অ্যান্টিবডি তৈরি হইলেই যে আপনি প্রোটেকশন পাচ্ছেন তা না, আপনার আসলে নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা কতটুকু সেটা মাপতে হবে। এবং অবশ্যই আপনি যখন 3rd ডোজ বলছেন, মানে যেটাকে ওরা বুস্টার ডোজ বলছে, সেটা অবশ্যই সেরো সার্ভেলেন্স করে একটা স্টাডি করেই দেওয়া ভালো। কারণ কি, দেখেন আমি কিন্তু সায়েন্টিস্ট না, আমি একজন চিকিৎসক এবং আমি গবেষণা করি আমার এপিডেমিওলজিক্যাল অ্যাসপেক্টের উপরে। এখন একটা ভ্যাকসিন মানুষের বডিতে দেওয়ার আগে 4-5 বার চিন্তা করতে হয়। আমরা যখন প্রথম দিকে ছিলাম, যখন লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছিল, তখন কিন্তু WHO এবং CDC বলেছিল যে 50%ও যদি আপনার এফিকেসি রেট থাকে তাহলে আমরা সেই ভ্যাকসিনটা দেব। সেই দিক দিয়ে কিন্তু ঠিক আছে। কিন্তু এখন দেখেন এফিকেসি রেট কিন্তু চলে আসছে 95-94% পর্যন্ত। তো সেই ভ্যাকসিনগুলো দিলে আপনি যখন একটা ডোজ কমপ্লিট করলেন, এবং এই যে বুস্টার ডোজের ইস্যুটা, এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করেই দেওয়া উচিত। যেই প্রশ্নের আনসারও আপনি দিয়ে দিয়েছেন যে সেরো সার্ভেলেন্সটা করে আপনি এটা করতে কিন্তু তেমন একটা বেগ পাওয়ার কথা না অ্যাডভান্স দেশের জন্য, এবং খুব একটা ইকোনমিক্যাল সমস্যাও এদের হবে না। কিন্তু আপনি যদি পুশ করে ফেলেন, তারপরে যদি কোনো সাইড এফেক্ট হয়, সেই দায়িত্বটা কার? আবার এখানে একটু পলিটিক্সের ব্যাপারও আছে। যেমন দেখেন, অনেক কোম্পানি কিন্তু তাদের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। তাদের কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ভ্যাকসিনের কিন্তু এক্সপায়ারি ডেট খুব একটা বেশি থাকে না, অন্যান্য ওষুধের যেমন থাকে। তাদের তো সেটা আবার দিতে হবে। আবার আপনি যদি দেখেন, আমি গত পরশুদিনই দেখছিলাম আমেরিকান একজন সিনেটর বলছে তারা ফাইজারের একটা ওষুধ বের করে ফেলেছে, একটা ক্যাপসুল, যেটা অ্যান্টিভাইরাল একটা মেডিসিন, সেটাও তারা দিতে চাচ্ছে। এবং এটা কিন্তু আমাদের সায়েন্সের জন্য অবশ্যই খুবই একটা ভালো সংবাদ। বাট আপনি যখন আমার এটা ব্যক্তিগত মতামত যে একটা ডাবল ডোজ কমপ্লিট করার পরে আপনি সেরো সার্ভেলেন্স করে সেই তথ্যটা দিয়ে আপনি বুস্টার ডোজে যান। এবং আমার যেটা, এবং এটাই লজিক্যাল এবং এক্সপিরিয়েন্স যেটা বলে, যত দিন যাবে আপনি লেটেস্ট আরও ভ্যাকসিন চলে আসবে। সুতরাং আমার মনে হয় এই জায়গাটা একটু স্লো করা ভালো।
বাংলাদেশের জনসংখ্যার কত পার্সেন্ট ইতিমধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় এসেছে এবং কোন গ্রুপটাকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন? আমাদের বাংলাদেশ সম্বন্ধে আপনার ধারণা আছে, যেহেতু আপনি একজন বাঙালি। জি, অবশ্যই। যখন আমাদের প্রথম ভ্যাকসিনটা আসে ভ্যাকসিনকোর মাধ্যমে 3 কোটি ভ্যাকসিন আসার কথা ছিল, বাট ওইটা ধাপে ধাপে আসবে। তখন কিন্তু আমাদের যে অ্যাপটা তৈরি হয় সেটার মাধ্যমে আমাদের বলা হয়েছিল 55 অ্যান্ড অ্যাবভ। তখন কিন্তু মেজরিটি মানুষ আপনার অ্যাপ্লাই করেনি, যে আগে আমরা এল্ডারলি পিপলকে দিব, তারপরে ফ্রন্টলাইনারদের আগে দিব, তারপরে ধরেন যারা মিডিয়াতে কাজ করছে, ডাক্তার তো ফ্রন্টলাইনের মধ্যে পড়ে যাচ্ছে। ফ্রন্টলাইনার বলতে আমরা বুঝাচ্ছি এইটা, অনেকে মনে করে শুধু ডাক্তার, নো, ইটস রং কনসেপ্ট। ফ্রন্টলাইনার বলতে আমরা বুঝাচ্ছি এইটা যারা কোভিড পেশেন্টদের সাথে ডাইরেক্ট ডিল করে। এখন দেখেন আমাদের সে নার্স হতে পারে, ওয়ার্ড বয় হতে পারে, মিডিয়া পার্সন হতে পারে, ইভেন পুলিশ অফিসার যারা আছেন অনেকে কিন্তু লাশ দাফন করেছে, আমাদের দেশের অ্যাসপেক্টে বলছি, তারাও কিন্তু ফ্রন্টলাইনার। তো সুতরাং তাদেরকে আপনার ভ্যাকসিন দিয়ে তারপরে আপনার, এইটাই ছিল আমাদের কনসেপ্ট। কিন্তু যেটা হয়েছে আমাদের দেশে, যখন আমরা 55 অ্যান্ড অ্যাবভ বললাম তখন কিন্তু বেশি মানুষ রেসপন্স করেনি। যখনই এটা আস্তে আস্তে এইজটা নামানো হলো তখনই কিন্তু আপনার অনেক মানুষ চলে আসলো, অনেক মানুষ আপনার অ্যাপ্লাই করা শুরু করলো, তখন আমাদের উপর আবার একটা লোড পড়ে গেল। এবং আপনি জানবেন হয়তো ঘটনাটা, যেমন ভারত কিন্তু শেষমেশ আমাদেরকে ভ্যাকসিনটা দিতে পারেনি, ডিউ টু তাদের দেশে একটা ডিজাস্টার হয়ে গেছে। বাট আসার কথা হচ্ছে যে অন্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে কিন্তু এখন 17 বছরের নিচেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আপনার স্কুলের বাচ্চাদেরকেও ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো সুতরাং এক্স্যাক্ট যে কত পার্সেন্টেজ, আমি যখন দেশ থেকে মানে কানাডায় আসি তখন আমি দেখে এসেছিলাম 17% মতো ভ্যাকসিন হয়েছে। এখন যতটুকু আমি বা তথ্য রাখি এটার পরিমাণটা বেড়েছে। এক্স্যাক্ট একদম আপনি 17 না 18 বা 20 এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব। আমি মনে করি কোভিড-19 পরবর্তী বিশ্বের মূল চ্যালেঞ্জ স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধার সহ অর্থনৈতিক উন্নতিকরণ, এবং তার জন্য প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক বিধিনিষেধ মেনে চলা, জনগণের কোভিড-19 ভ্যাকসিনেশন নিশ্চিত করা এবং মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।